হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মহারাজা অ্যান্ড মমস ব্লগ। আজকের ভিডিও টপিক হলো ব্রেস্ট মিল্ক সাপ্লাই। মা হওয়াটা যেমন ভগবানের আশীর্বাদ, তেমনি একটা শিশুর জন্য মায়ের দুধ তার মায়ের আশীর্বাদ। যে আশীর্বাদ একটা শিশুর গোটা জীবনের জন্য রক্ষা কবচ হয়ে দাঁড়ায়, কিন্তু ভিন্ন কারণে সব মায়েরা সমানভাবে এই দিকটা পূরণ করতে পারে না। কেউর বা ব্রেস্ট মিল্ক ফ্লো হতে অনেক দেরি হয়, আবার কেউর ব্রেস্ট মিল্ক সাপ্লাই কম থাকে। এমন ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করার পরও কোনো রকম মেডিসিন ছাড়াই আমি কিভাবে আমার শিশুকে 6 মাস বয়স পর্যন্ত ব্রেস্ট মিল্ক খাওয়ালাম, সেই স্ট্রাগলটুকুর সাথে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মিল্ক ফ্লো কমে যাওয়ার 10টা কারণ আর সাথে সলিউশনের ব্যাপারেও বলবো। সাথে 3টি ইনস্ট্যান্টলি ব্রেস্ট মিল্ক সাপ্লাই ইনক্রিজ করার জন্য টিপসও বলে দিব। তাই আজকের ভিডিওটা মায়েদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আশা করি, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। পয়েন্ট নাম্বার 1, ব্রেস্ট মিল্ক ফ্লো দেরিতে হওয়ার প্রথম কারণটাই হলো শারীরিক অসুস্থতা। ডেলিভারির আগেই যদি মা দুর্বল হয়ে থাকে অথবা সিজারিং হলে অনেক সময় মিল্ক ফ্লো হতে সময় লেগে যেতে পারে। এর পারফেক্ট সলিউশনই হলো ব্যালেন্স ডায়েট। প্রেগনেন্সি টাইমে আমরা যেমনটা যত্ন নিয়ে খেয়ে থাকি তার থেকেও কিছুগুণ বেশি আফটার ডেলিভারি যত্ন নিয়ে খাওয়া উচিত, কারণ ডেলিভারি টাইমে শরীর থেকে অনেকটা ব্লাড বেরিয়ে যাওয়ার সাথে শরীরটাকে পুরোপুরি উগুল থুগুল করে ফেলা হয়। শরীরে কাটাছিটা, অত্যাধিক মেডিসিন, অ্যান্টিবায়োটিক, স্যালাইন, কতদিন না খেয়ে থাকা সব কিছুই পার করে আসতে হয়। তারপর শুরুর কয়দিন অনেকেই খেতে পারে না, আবার কেউ কেউ ভয়েতে খেতে চায় না। এটা কিন্তু একদমই ঠিক নয়। আমার ক্ষেত্রে অন্যান্য কমপ্লিকেশনও ছিল বলে মিল্ক সাপ্লাই হতে অনেকটাই দেরি হয়েছিল, আর সাথে সি-সেকশনের পরে আমি অনেকটা অসুস্থও হয়ে পড়েছিলাম, তাই আমাকে প্রপার ডায়েট দেওয়া হয়। তারপর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠার পর মিল্ক ফ্লো শুরু হয়। পয়েন্ট নাম্বার 2, ব্রেস্ট মিল্ক সাপ্লাই কমে যাওয়ার আরেকটা কারণ হলো মায়ের শরীরে লিকুইডিটির কোয়ান্টিটি একদম কমে যাওয়া। ডেলিভারির সময়ে শরীরটা একটা ধকলের সম্মুখীন হয়, তারপর এত অ্যান্টিবায়োটিক্স, মেডিসিন, সাথে ঘুমের তারতম্য হওয়ার কারণে মায়ের শরীরে জলের পরিমাণ কমে যাওয়াই স্বাভাবিক। তাই এই সময়ে বেশি বেশি করে জলীয় খাবার খেতে হবে, কারণ ব্রেস্ট মিল্ক মূলত তৈরি হয় জল থেকেই, আর ব্রেস্ট মিল্কে 80% জলই থাকে। তেমন ক্ষেত্রে শরীরে যদি জলেরই ঘাটতি হয় তাহলে অবভিয়াসলি ব্রেস্ট মিল্ক সাপ্লাই কমে যেতে পারে। তাই জলীয় খাবার বেশি বেশি করে খেয়ে শরীরটাকে ব্যালেন্স করে নিতে পারলে তবেই মিল্ক ফ্লো আবার ঠিকঠাক মতো হতে পারে। তাই বলা হয় বেবিকে ফিডিং করানোর আগে ও পরে জল খাওয়াটা খুবই প্রয়োজন। পয়েন্ট নাম্বার 3, নবজাত শিশুর মায়ের মিল্ক ফ্লো কমে যাওয়ার আরেকটা বিশেষ কারণ হলো প্রপার রেস্টের অভাব। প্রেগনেন্সি টাইমে যে মানুষটা কোনো রকম বাধা ছাড়াই চাইলেই রেস্ট নিতে পারত, সে হঠাৎ করেই নিজেকে বেবির জন্য রাত জেগেও ফিডিং করাতে অভ্যস্ত করে ফেলে। এটা একদমই ভালো কথা, কিন্তু মা নিজে প্রপার রেস্ট নিলেই মিল্ক সাপ্লাই ঠিকঠাক মতো হতে পারে, আর তখনই তার বেবি একটা হেলদি বেবি হিসাবে বড় হতে পারবে। পয়েন্ট নাম্বার 4, মা যদি অত্যধিক স্ট্রেস নিয়ে ফেলে তাহলেও ব্রেস্ট মিল্ক সাপ্লাই কমে যেতে পারে, কারণ মিল্ক ল্যাকটেশন ব্যাপারটা পুরোটাই ব্রেনের সাথে জড়িত হয়ে থাকে। তাই মা যত হাসি খুশি ও স্ট্রেস ফ্রি থাকবে ততই মিল্ক সাপ্লাই ইনক্রিজ হতে থাকবে। পয়েন্ট নাম্বার 5, ব্রেস্ট মিল্ক সাপ্লাই কম হওয়ার আরেকটা কারণ হতে পারে বেবি ও মাদারের অ্যাটাচমেন্টের গ্যাপ। অনেক সময় মায়েরা অসুস্থতার কারণে অথবা ওয়ার্কিং লেডির ক্ষেত্রে ব্যস্ততার জন্য বা সাংসারিক কাজের চাপের জন্য বেবিকে ফিডিং করানো থেকে দূরে থাকে, যার জন্য শুরুতেই মিল্ক ল্যাকটেশন ঠিক থাকলেও 2-3 মাস পর থেকে মিল্ক সাপ্লাই একদম কমতে শুরু করে। তাই এই ক্ষেত্রে মায়েরা তার বেবির সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে, যেটাকে অনেকে ক্যাঙ্গারু কেয়ারও বলতে চায়। যেমন ক্যাঙ্গারু নিজের সন্তানকে তার বুকে থাকা ব্যাগে করে ঘুরে বেড়ায়,
তেমনি 6 মাস বয়সী শিশুকেও মা বক্ষে জড়িয়ে রাখতে পারলে কখনোই ব্রেস্ট মিল্ক ফ্লো কমতে পারে না। পয়েন্ট নাম্বার 6, ব্রেস্ট মিল্ক ফ্লো কমে যাওয়ার অন্যতম কারণ হতে পারে শিশুকে ডিমান্ড ফিডিং না করানো অথবা টাইম টেবিল ধরে ফিডিং করানোটা। তাই এই ক্ষেত্রে মায়েরা বেবি ডিমান্ডের উপর গুরুত্ব দিয়ে যদি ফিডিং করাতে শুরু করে, তাহলে বেবির ডিমান্ড অনুযায়ী মায়ের শরীরে হরমোন রিলিজ হবে আর মিল্ক ফ্লো বেড়ে যাবে। পয়েন্ট নাম্বার 7, ফিডিংয়ের পজিশনের কারণেও ব্রেস্ট মিল্ক সাপ্লাই কমে যেতে পারে। বেবিকে 2 সাইড থেকেই ফিডিং করাতে হবে, আর বেবি যখন খুবই ছোট থাকে তখন মাকেই লক্ষ্য করতে হবে যে বেবি ঠিকঠাক মতো ফিড নিতে পারছে কিনা, কারণ বেবি শুরুর দিকে শুধুই নিপলে মুখ গুজে খেতে চেষ্টা করে, কিন্তু শুধু নিপল থেকে তো দুধ আসে না। তাই মাকেই শিশুর মুখে এরোলা, তার মানে নিপলের চারদিকে ডার্ক সার্কেলের পার্টটুকু মুখে ঠিকমতো ভরে ফিডিং করাতে হয়, কারণ এরোলাতেই ব্রেস্ট মিল্ক সাপ্লাই করা প্রতিটা ভেইনে কানেক্টেড হয়ে থাকে। তাই শিশু যখন এরোলাতে চাপ দিয়ে ফিডিং করবে তখনই ঠিকমতো সে খেতে পারবে। পয়েন্ট নাম্বার 8, শিশুকে খুব পরিমাণে বাইরের খাবার খাওয়াতে থাকলেও মায়ের ব্রেস্ট মিল্ক ফ্লো কমে যেতে পারে। অনেক মায়েরা ভাবে ফর্মুলা মিল্ক খাওয়ালে শিশুর পেট ভরা থাকবে, তখন ফিডিংয়ের কষ্টটাও কম হবে। আবার কিছু মায়েরা মিল্ক ফ্লো বাড়ানোর চেষ্টা না করে শিশুর 3-4 মাস হতেই সঠি, বার্লি, সাবুদানা এইসব খাওয়াতে শুরু করে দেয়। সময়ের অভাবে হোক বা কাজের চাপেই হোক, এই কাজটা আলটিমেটলি ব্রেস্ট মিল্ক সাপ্লাই একদমই নাতে নিয়ে চলে যায়। তাই এমনটা না করে বিশেষ কোনো অসুবিধা না থাকলে শিশুকে 6 মাস বয়স পর্যন্ত শুধুই মায়ের দুধ খাওয়ানো উচিত। পয়েন্ট নাম্বার 9, ডেলিভারির পর বেবির সাথে মায়েদের অনেকটা সময় চলে যায়, তাই সে তার সব কিছু দিয়ে বেবির নার্চার করতে লেগে পড়ে, এমনকি নিজের জন্য সময় বের করতে পারে না। তেমন সময় নিজে খাওয়া দাওয়া ঠিকমতো না করলে ব্রেস্ট মিল্ক ফ্লো অবভিয়াসলি কমে যায়। তার জন্য মায়েদের সময় করে একটা ডায়েট চার্ট ডেলিভারির আগেই বানিয়ে রাখা উচিত। কী কী খেলে মিল্ক সাপ্লাই বাড়তে পারে তার একটা চার্ট বানিয়ে রাখতে পারলে পরবর্তীতে ব্রেস্ট মিল্ক নিয়ে প্রবলেমে পড়তে হয় না। তোমাদের সুবিধার্থে আমি যেগুলো জানি বলে দিচ্ছি। 1 নম্বরে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। 2 নম্বরে যে কোনো জলীয় খাবার, শরবত, ফলের রস, দুধ এটসেট্রা খেতে হবে। 3 নম্বরে শাকের মধ্যে ব্রেস্ট মিল্ক ফ্লো বাড়াতে রাজা হলো কলমি শাক। তো কলমি শাক পারতপক্ষে রোজ খেতে হবে। আর 4 নম্বরে আছে সবজিতে লাউ, পেঁপে, যেগুলোতে জলের পরিমাণ খুব বেশি, সেগুলো ডেইলি খাওয়ার রুটিনে রাখতে হবে। পয়েন্ট নাম্বার 10, অনেক মায়েরা জানে, ভাবেও, কিন্তু পরিস্থিতির চাপে অনেক কিছুই করতে পারে না। কিন্তু তুমি যদি তোমার সন্তানের ভালো চাও, তাহলে তোমাকেও যে খেতেই হবে, তাও রুটিন করে। যেমন আমার রুটিনটা ছিল এইরকম: সকালে খালি পেটে জল, তারপর ভাত, ভাতে ঘি, বাটার এসব ডায়েরি প্রোডাক্ট, আর পাতলা মসুর ডালের জল, তিল বাটা, খেজুর, বাদাম এসবের সাথেও কলমি শাক, তারপর খেয়ে উঠে অল্প দুধে জল মিশিয়ে খাওয়া। আবার দুপুরে সেম কলমি শাক, ডালের জল আর লাউয়ের তরকারি। তেমনি আবার রাতেও ডাল, লাউ তরকারি এইসব থাকতোই। বাকি অন্যদের জন্য যেগুলো আছে সেগুলো ইচ্ছে করলে খেয়েছি, তবে আমারগুলো আমি কখনোই বাদ দিইনি। আর শেষে 50-50 পরিমাণে অল্প দুধে জল। আমি মিডিলে যখনই মন চেয়েছে জলে লেবু, একটু নুন, চিনি দিয়ে খেয়ে গেছি, কারণ আমার ডেলিভারি হয়েছিল ভরপুর গরমে, তার মানে জুলাইয়ের 5-এ। সাথে আমার শরীর কড়া হয়ে ইউরিন ইনফেকশন পর্যন্ত হয়ে গেছিল, যে জন্য আমি বেডের কাছেই জলের বোতল, কাপ, চিনি, লবণ সব কিছু নিয়েই রেখেছিলাম। কিছুক্ষণ পরপর নিজেও বা বাড়ির অন্যরাও জল রেডি করে খাইয়ে সুস্থ করেছিল। তারপর যে ব্রেস্ট মিল্ক ফ্লো বেড়েছে। আমারও এই সমস্যা অনেকটা হয়েছিল ভুক্তভোগী, তাই করে করে এতটুকু এক্সপিরিয়েন্স। আসলে আমরা ফুললি ভেজিটেরিয়ান, যার জন্য আমার ফুড চার্টটা এইরকম। তোমরা যারা ননভেজ খাও তারা তোমাদের মতো করে একটা ফুড চার্ট তৈরি করে নিতে পারো।
যাই হোক, শুরুতেই তোমাদেরকে বলেছিলাম 3টে জিনিসের কথা বলবো যেগুলো ইনস্ট্যান্টলি ব্রেস্ট মিল্ক সাপ্লাই বাড়িয়ে দিতে পারে। তার প্রথমটা হলো, যখনই মনে হবে মিল্ক ফ্লো কমে গেছে, তুমি 1-1.5 ঘন্টার একটা ঘুম দিয়ে নাও। ঘুম থেকে ওঠার পর দেখবে ব্রেস্টে মিল্ক অলরেডি প্রডিউস হয়ে গেছে। সেকেন্ডটা হলো, যেদিন মনে হবে মিল্ক ফ্লো খুবই কমে গেছে, সেদিন তুমি শুধুই লাউ দিয়ে পুরো দিনটা রুটিন বানাও, তারপর দেখো সাপ্লাই বেড়েছে কিনা। আর থার্ড নাম্বারটা হলো, 2-3 ঘন্টার মধ্যে যদি ব্রেস্ট মিল্ক ফ্লো বাড়াতে চাও, 1 গ্লাস দুধ নাও আর ওতে অল্প জল দিয়ে পাতলা করে অল্প কিছুক্ষণ পর পর করে পুরোটা খেয়ে নাও, তারপর রেজাল্ট দেখো কি হয়। এই সবগুলোই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম। আমার কথাগুলো তোমাদের কেউর যদি কোনো রকম উপকার হয়, তাহলে আমার কষ্টটা সার্থক মনে হবে। আর তোমাদেরও হয়তো নতুন কোনো এক্সপিরিয়েন্স থাকতে পারে, তোমরা চাইলে আমার সাথে অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারো। আমি জানি সব মায়েরাই নিজের বাচ্চাকে নিয়ে খুবই পজিটিভ হয়, সে প্রতিপল ভাবে কীভাবে তার শিশুটা সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠবে, আর তার জন্য ব্রেস্ট মিল্কই একমাত্র সহজ ও উত্তম উপাদান। যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকে এখানেই শেষ করব। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার কোনো নতুন ভিডিওতে কথা বলবো।